আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পণ্যের বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে বিদেশি রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারে নজর দিচ্ছে সরকার। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করা। এ কারণে শীর্ষ রপ্তানিকারকদের উৎসাহিত ও সম্মানিত করে প্রতি বছর জাতীয় রপ্তানি ট্রফি দেয়া হয়। এবার 77 প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। ট্রফি বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানামুখী সংকটের মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে সরকার। আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়। বাংলাদেশি পণ্যের জন্য নতুন নতুন বাজার খোঁজা এবং রপ্তানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দেন সরকার প্রধান। এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপর রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। প্রধানমন্ত্রী বলেন, দেশের 58 জেলা ভূমিহীন মুক্ত সকল মানুষের জন্য আবাসন নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে কেউ আর অতি দরিদ্র থাকবে না। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা। তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি এ খাতে মানব সম্পদ উন্নয়নও জরুরি বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, দ্রুতই অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠেছে বাংলাদেশ। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিনিয়োগের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। The rapid development of AI technology is one example of an area where Bangladesh's ICT industry will need to develop its solutions at a breakneck pace in order to keep up. And in order to do that, it needs a world-beating AI policy. Our policy is not only for the ICT sector, but for all export sectors. We have a the policy is very, very supportive and extremely open for companies which want to export, and there's a lot of incentives and support which the government is providing. খুলনা শিপইয়ার্ডের নৌযান বিক্রিতে অনিয়মের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম নেভাল ট্রেনিংয়ের কমান্ড্যান্ট কমোডর মতিউর রহমান সহ 4 ব্যক্তি সর্বোচ্চ দরদাতার বিক্রি না করে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের কাছে অন্তত 10 লাখ টাকা কমে এমভি সৃজনী নামের নৌযানটি বিক্রি করে। সর্বোচ্চ দরদাতাকে পাশ কাটিয়ে এমভি সৃজন নামের নৌযানটি কম দামে বিক্রি করে খুলনা শিপইয়ার্ড। এতে রাষ্ট্রের অন্তত 10 লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় 4 কর্মকর্তা ও 1 ঠিকাদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক। সর্বোচ্চ দরদাতা যিনি ছিলেন তার দামের থেকে নেগোশিয়েট করে কম দামে তাকে দেওয়া হয়েছে। সেখানে তো ওই মাঝখানে 10 থেকে 11 লাখ টাকা এটা হয়তো ওনারা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছে মনে হয়, এই দাবি মামলাটা করেছে। মামলার আসামিরা হলেন চট্টগ্রাম নেভাল ট্রেনিং এর কমান্ড্যান্ট কমোডর মতিউর রহমান, খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জিএম, অবসরপ্রাপ্ত কমান্ডার এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জিএম আনিসুর রহমান মোল্লা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত কমোডর শওকত ইমরান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইদুজ্জামান সাইদ। যে টাকার অঙ্কটা খুব ফোকাস না, বাট যারা আসামি হয়েছেন এরা কিন্তু সব
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অভিযোগে বলা হয়েছে 2011 সালে বন বিভাগের এই নৌযানটি দাম ওঠে 35,85,000 টাকা, কিন্তু এই দামে বিক্রি না করে আসামিরা নিজেদের যোগসাজশে পছন্দের প্রতিষ্ঠানের কাছে মাত্র 25,10,000 টাকায় এমভি সৃজনী বিক্রি করে দেয়। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফির চারো খবর নিয়ে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সারা বছরই ভারত থেকে চাল, চিনি ও পেঁয়াজের মতো 6টি পণ্য আমদানিতে কত দূর এগুলো বাংলাদেশ? পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এ নিয়ে সম্প্রতি বিমস্টেক রিট্রিট সম্মেলনের এক ফাঁকে ভারতের সাথে বৈঠকও হয়েছে। দেশটির এক বিশেষজ্ঞ বলছেন, এমন সুবিধা পাওয়া খুব সহজ হবে না। আর আমদানি কোটা বাস্তবায়নে কৃষকের স্বার্থ রক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাতের প্রতিবেদন। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় চাল, চিনি, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের উপর নির্ভর করে বাংলাদেশ। কিন্তু বিভিন্ন সময়ে দেশটি এসব পণ্য রপ্তানি বন্ধ করে দিলে সংকট দেখা দেয় বাজারে। সংকট সমাধানে গম, পেঁয়াজ, আদা, রসুন, চাল ও চিনি এই 6 পণ্যে কোটা চেয়ে আসছিল বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই, যার মোট পরিমাণ বছরে 52,50,000 মেট্রিক টন। এর মধ্যে 15 লাখ টন চাল, 20 লাখ টন গম, 10 লাখ টন চিনি, 6 লাখ টন পেঁয়াজ, 1 লাখ টন আদা এবং 50,000 টন রসুন। তবে বাংলাদেশের এই প্রস্তাব এখনো আলোর মুখ দেখেনি। নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বিমস্টেক রিট্রিট সম্মেলনের সাইডলাইনেও আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। জয়শঙ্করের সাথে আমার আলোচনায় বাংলাদেশের যে প্যারিসেবল আইটেমগুলো আমরা ভারত থেকে আমদানি করি বা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল থাকি বিভিন্ন সময়, সেগুলোর জন্য একটি কোটা নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে সবসময় সেই পরিমাণ নিদেন পক্ষে সেই পরিমাণ পায় এবং প্রয়োজন আরও বেশি পায়, সেটি নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করে এসেছি। তার সাথে আলোচনায় সেই বিষয়টি ছিল। তবে ভারত বাংলাদেশকে আদৌ কোটা দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সেদেশের বিশেষজ্ঞরা। কেননা ভারতই এই মুহূর্তে তাদের যোগান বাড়াতে প্রতিবেশী দেশ থেকে পেঁয়াজ সহ কয়েকটি পণ্য আমদানি করছে। ভারতের যে বাজার, সেখানেও কিন্তু এই পণ্যগুলোর দাম বেশ চড়া হয়ে উঠেছে। ভারতে যে স্টক রয়েছে সেটা বাড়ানোর জন্য আফগানিস্তান থেকে পেঁয়াজ কিছু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে কোটা বাস্তবায়নের ক্ষেত্রে কৃষকের স্বার্থ সুরক্ষার পরামর্শ দিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। আমরা সব সময় তাদের কোটা থাকবে, আমার দেশে যদি প্রয়োজন নাও থাকে তাহলে আমি আলু আমদানি করব, পেঁয়াজের যদি সংকট নাও থাকে তাহলেও পেঁয়াজ আমদানি করব। এইরকম কি কোনো ব্যবসা পলিসি আছে বলেন? আমাদের স্বার্থ রক্ষা করে যেন কোটা হয় এবং কৃষি পণ্য আমদানি করে আমাদের কৃষকদেরকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $16 বিলিয়ন। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশের আমদানি 14 বিলিয়ন, বিপরীতে রপ্তানি মাত্র $2 বিলিয়ন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,190 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,20,081 টাকা। রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2021-22 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানির ট্রফি স্বর্ণপদক পেয়েছে নাইস ডেনিম লিমিটেড। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন নাইস ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরে ইয়াসমিন ফাতেমা। রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় এই পদক দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, এবিসিসিআই সভাপতি সহ বিভিন্ন খাতের রপ্তানির ট্রফি অর্জনকারী শিল্পোদ্যোক্তারা।
আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।